আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি কি জানেন যে বিশ্বের অন্যতম সফলতম একটা টিকাদান কর্মসূচি বাংলাদেশে চালু আছে এবং এই টিকাদান কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ লাখ লাখ শিশু জীবন বাঁচিয়েছে এবং মারাত্মক রোগ থেকে শিশুদের রক্ষা করে চলেছে। এই টিকাদান কর্মসূচিটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ টিকা প্রতিরোধযোগ্য যে সকল রোগ আছে সেগুলো নির্মূল এবং নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং আপনি জানলে অবাক হবেন এই সংখ্যাটা কিন্তু 95%। এনজিও, বিভিন্ন বেসরকারি খাত এবং যে উন্নয়ন সহযোগীরা আছে তাদের সহায়তায় বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার বিষয়ক মন্ত্রণালয় এবং এর বিভিন্ন বিভাগ এই কর্মসূচিটা এখনও বাস্তবায়ন করে চলেছে। চলুন আজকে তাহলে আমরা ইপিআই সম্পর্কে কিছু কথাবার্তা জেনে নিই। প্রথমে জেনে নেওয়া যাক এই সফলতম টিকাদান কর্মসূচিটা আসলে কি। এই সফলতম টিকাদান কর্মসূচিটা হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ইপিআই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা প্রতিটি শিশুকে প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টিকা নেওয়াটা নিশ্চিত করে। বাংলাদেশ 1979 সালে এই কর্মসূচিটা গ্রহণ করে এবং তখন থেকেই কিন্তু বাংলাদেশ শিশু মৃত্যু হার কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন তাহলে চলুন এই ইপিআই প্রোগ্রামের ইতিহাসটা জেনে নেওয়া যাক। 2000 সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য অর্জনের লক্ষ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1978 সালে আলমা-আতা ডিক্লারেশনটা অ্যাকসেপ্ট করে এবং এই আলমা-আতা ডিক্লারেশনের মৌলিক এবং অপরিহার্য স্বাস্থ্যসেবার দীর্ঘমেয়াদী কৌশল হিসাবে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে তারা চিহ্নিত করে বা প্রাইমারি হেলথ কেয়ারকে তারা চিহ্নিত করে। এই যে প্রাইমারি হেলথ কেয়ারটাকে তারা চিহ্নিত করলো, এটার কিন্তু 8টা গুরুত্বপূর্ণ উপাদান আছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং একটি হলো বড় সংক্রামক রোগের বিরুদ্ধে টিকাদান। আর এর ধারাবাহিকতায় 1979 সালে 7 এপ্রিল বাংলাদেশ 1 বছরের কম বয়সী যে সকল শিশু আছে তাদেরকে 6টা প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টিকাদান কর্মসূচি গ্রহণ করে। এই 6টা প্রতিরোধযোগ্য রোগ হচ্ছে যক্ষ্মা, পোলিওমাইলাইটিস, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার এবং হাম। আর বাংলাদেশে এই টিকাদান কর্মসূচিটা কিন্তু আবার একদিনে চালু হয়নি। এটা একটা দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে চালু হয়েছে। 1979 সালের মাঝামাঝি সময়ে ডক্টর লুৎফর রহমান প্রকল্প পরিচালক হিসাবে এবং ডক্টর নেফিসা বেগম সহকারী প্রকল্প পরিচালক হিসাবে যখন এই কার্যক্রমে অংশগ্রহণ করেন, তখনই এটা পুরোদমে শুরু হয়। এবং আপনি জেনে অবাক হবেন যে 1985 সালে এই ইপিআই এর কাভারেজটা ছিল 2%-এরও কম। তখনই বাংলাদেশ সার্বজনীন শিশু টিকাদান এই উদ্যোগটার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং প্রতিটি জেলায় এই কর্মসূচিটা চালু করার কথা চিন্তা করে। কিন্তু তারা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে জনগণের দ্বারগোড়ায় এই কর্মসূচিটা সম্পর্কে তারা কিভাবে পৌঁছাবে, এই কৌশলটা আসলে বাংলাদেশে জানা ছিল না। এই কারণে তারা এই চ্যালেঞ্জটার সম্মুখীন হয়। পরবর্তীতে WHO, ইউনিসেফ, ব্রাক, কেয়ার এই সকল ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যে এনজিওগুলো আছে তাদের সহায়তায় বাংলাদেশ কিন্তু জনগণের দ্বারগোড়ায় এটা পৌঁছাতে পারে। আর এই যে কর্মসূচিটা এটা কিন্তু পর্যায়ক্রমে চালু হয়েছে। যেমন আমি বুঝাই, প্রথম এটা 4 ধাপে এটা কার্যক্রম চালু হয়। 1985 সালে প্রথম ধাপে এটা বাংলাদেশের 4টা বিভাগের 4টা জেলা থেকে 2টো করে উপজেলা নেওয়া হয়, অর্থাৎ মোট 8টা উপজেলা নেওয়া হয়। দ্বিতীয় ধাপে এসে 1987 সালে আরও 62টা উপজেলাকে এটার অন্তর্ভুক্ত করা হয় এবং তৃতীয় পর্যায়ে 1988 সালে এসে আরও 120টি উপজেলাকে এটার অন্তর্ভুক্ত করা হয় এবং 1989 সালে বা শেষ ধাপে এসে বাংলাদেশের বাকি যে সকল জেলা, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন আছে সবগুলোকে এই টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়। এভাবে গোটা বাংলাদেশকে ইপিআই কভারেজের মধ্যে আনার জন্যে বাংলাদেশ সরকার একটা যুগান্তকারী কৌশল অবলম্বন করে, যেটাকে কিনা বলা হয় দ্য 8 সাইট স্ট্র্যাটেজি। এই 8 সাইট স্ট্র্যাটেজির মূল উদ্দেশ্য ছিল যাতে টিকাদান কেন্দ্রটি প্রতিটা গ্রাম থেকে 15 থেকে 20 মিনিটের হাঁটা দূরত্বে হয়।
এবং এই টিকাদান কেন্দ্রগুলো আউটরিচ সেন্টার নামে পরিচিত ছিল। এবং এই টিকাদান কেন্দ্র বা আউটরিচ সেন্টারটা স্থাপনের জন্য একটা ওয়ার্ডকে 4টা কৃত্রিম ব্লকে ভাগ করা হতো, যেমন A, B, C, D। এবং প্রতিটি ব্লক তখন A1, A2, B1, B2, C1, C2, D1, D2 নামে 2টি উপব্লকে আবার ভাগ করা হতো। এ কাজে জনগণকে, মানে স্থানীয় যে জনগণ ছিল তাদেরকে সম্পৃক্ত করে প্রতিটি উপব্লকের একটা কেন্দ্রস্থান স্থাপন করা হতো। এই কেন্দ্রস্থানগুলো কারো বাড়ি, স্কুল বা অন্য কোনো জায়গা হতে পারত, কমন জায়গা। আর এভাবেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যারা কর্মচারী আছে বা কর্মী আছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে 1,08,000 আউটরিচ সেন্টার স্থাপন করা হয়। এবং আগাম ঘোষণার পরে ন্যূনতম 28 দিনের ব্যবধানে প্রতিটি আউটরিচ সেন্টারে টিকাদান অভিযান চালানো হয়। আর এই এডসাইট স্টাডিজের মাধ্যমে একটা অভূতপূর্ব প্রতিক্রিয়া জনগণের কাছ থেকে তখন তারা পেয়েছিলেন এবং পরবর্তীতে এটার চাহিদা বাড়ানোর জন্য পরিবেশন করা হয়েছিল। আর এই আউটরিচ সেন্টারগুলোর বর্তমানে সর্বশেষ সংযোজন হচ্ছে কমিউনিটি ক্লিনিক। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহায়ক হিসাবে ইপিআই কর্মীরা একটা অবিস্মরণীয় ভূমিকা পালন করে এসেছিল। তারা যেটা করতো তারা হচ্ছে প্রতিটি বাড়ি বাড়ি থেকে শিশু ও নারীদের নিবন্ধনগুলো করে নিয়ে আসতো এবং তাদেরকে টিকাদান প্রদান করতো এবং নির্দিষ্ট দিনে নিকটস্থ যে আউটরিচ সেন্টার আছে সেখানে তাদেরকে আসার জন্য উদ্বুদ্ধ করতো। এবং তারা রোদ, ঝড়, বৃষ্টি এবং বিভিন্ন যে প্রতিকূল পরিস্থিতি এগুলো সব কিছু উপেক্ষা করে তারা মাঠ পর্যায়ে ভ্যাকসিন বিতরণ কেন্দ্রগুলোতে ভ্যাকসিন এবং অন্যান্য সামগ্রী সরবরাহ করে আসতো। এই টিকাদান কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু কোল্ড চেইন। কোল্ড চেইনটাকে টিকাদান কর্মসূচির হার্ট হিসাবে গণ্য করা হতো। এর কারণটা হচ্ছে কিছু কিছু ভ্যাকসিন ছিল যেগুলো কিনা 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যেত। আবার কিছু কিছু ভ্যাকসিন ছিল যেগুলো কিনা -15 থেকে -25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হতো। এবং আলোর উপস্থিতিতে আবার কিছু কিছু ভ্যাকসিন ক্ষতিগ্রস্ত হতো। কোল্ড চেইন কি করতো? কোল্ড চেইনে ভ্যাকসিন উৎপাদনকারীদের কাছ থেকে সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসা থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং আউটরিচ সেন্টারে ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা থেকে শুরু করে প্রতিটা ধাপে ধাপে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করে কার্যকারিতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম এবং সিস্টেম রয়েছে এই কোল্ড চেইনে। বাংলাদেশের ইপিআই 3 ধাপে কোল্ড চেইন কৌশল প্রণয়ন এবং বাস্তবায়ন করেছিল। প্রথম ধাপে ছিল বিদেশ থেকে আনা সব টিকার ঢাকা কেন্দ্রীয় ইপিআই কেন্দ্রে সংরক্ষণ করা এবং দ্বিতীয় ধাপে সেন্ট্রাল স্টোর থেকে ডিস্ট্রিক্ট স্টোরে নিয়ে যাওয়া এবং তৃতীয় ধাপে জেলা স্তর থেকে বা ডিস্ট্রিক্ট স্টোর থেকে টিকা উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কেন্দ্রে নিয়ে যাওয়া এবং কেন্দ্রীয় সেন্টারে একটি হিমঘর ও একটি ফ্রিজার রুম স্থাপন করা হয়, যেটা কিনা মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের টেমো 2 কমপ্লেক্সে স্থাপন করা হয় এবং এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম কোল্ড রুম এবং ফ্রিজার রুম। জেলা কেন্দ্রগুলোতে রেফ্রিজারেটর এবং ফ্রিজার স্থাপন করা হয় এবং উপজেলা কেন্দ্রগুলোতে শুধু ফ্রিজ স্থাপন করা হয়। 1985 সালে কিন্তু বাংলাদেশের প্রায় 70টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রিড থেকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হতো না। তার বদলে কেরোসিনে চলা শোষণ রেফ্রিজারেটরের মাধ্যমে এই কোল্ড চেইনগুলো চালানো হয়। কোনো কোনো উপজেলায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে এলপিজিতে বিশেষ ফ্রিজ চালানো হতো। যখনই এলপিজিতে ঘাটতির কারণে সংকট দেখা দিত তখনই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গসংস্থান যেমন পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা অয়েল কোম্পানি, যমুনা অয়েল কোম্পানি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। 80 দশকের গোড়ার দিকে দেশের সড়কের অবকাঠামো ভালো ছিল না এবং ভ্যাকসিন সরবরাহ করা হতো ফেরির মাধ্যমে। এখন আন্তর্জাতিক মানের যে ইনসুলেটেড কোল্ড বক্সগুলো ছিল সেগুলো শীতল অবস্থায়
কেন্দ্রীয় স্তর থেকে জেলায় এবং উপজেলায়, তারপরে পৌরসভা সিটি কর্পোরেশনগুলোতে ভ্যাকসিনগুলো পৌঁছে দেওয়া ছিল খুবই চ্যালেঞ্জের কাজ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা আউটরিচ সেন্টারে পৌঁছানোর জন্য 4টি আইসপ্যাক লাগানো বিশেষ ক্যারিয়ার ব্যবহার করা হয়েছিল। এখন আমরা আলাপ করি এই বিপুল কর্মযোগ্যতা চালানোর জন্য তারা কাজ করত এবং তাদের ট্রেনিংয়ের ব্যাপার। ইপিআই কর্মসূচিতে কর্মশক্তি ও তাদের প্রশিক্ষণ সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে। সরকারের অন্যান্য যে কর্মসূচি আছে সেখান থেকে জনবলদের সম্পৃক্ত করার জন্য একটা মাস্টার প্ল্যান করা হয়। এই সময়ের মধ্যে স্বাস্থ্য সহকারী শূন্য পদ পূরণ করা হয়েছে। 60,000 মিড লেভেল ম্যানেজার এবং 50,000 কমিউনিটি স্বেচ্ছাসেবকদের জন্য প্রশিক্ষণের প্রয়োজন ছিল। আর গুটি বসন্ত নির্মূল কর্মসূচির যে সৈনিকরা ছিলেন বা টেকনিশিয়ানরা ছিলেন তারাই কিন্তু ইপিআই কাজে একটা সুযোগ পান। আর ইপিআই সুপারভাইজারদের সব জেলায় জেলায় নিয়োগ করা হয়েছে। সিনিয়র কোল্ড চেন ইঞ্জিনিয়ার, লজিস্টিক অফিসার, স্টোর ম্যানেজার, ট্রেনিং অফিসার, কমিউনিকেশন অফিসার এবং পরিসংখ্যান কর্মকর্তাদেরও নিয়োগ দেওয়া হয়েছিল ইপিআই প্রোগ্রামে। প্রতিটা জেলায় জেলায় একজন করে কোল্ড চেন টেকনিশিয়ান নিয়োগ করা হয়। ঢাকার যে সেন্ট্রাল স্টোরে হিমঘর ছিল সেটা সার্বক্ষণিক পরিচালনার জন্য কোল্ড প্ল্যান্ট অপারেটরও নিয়োগ করা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর তাদের 3 জন কর্মীকে ইপিআইতে কোল্ড প্ল্যান্ট অপারেটর হিসাবে পদায়ন করে। মাঠ পর্যায়ে ইপিআই কর্মসূচি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ইপিআই টেকনিশিয়ান, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পৌর টিকাদান কর্মী ও এনজিও কর্মী সহ সব ধরনের স্বাস্থ্যকর্মীর একটা মিলনমেলায় পরিণত হতো যখন এই আউটরিচ সেন্টারগুলোতে টিকাদান কর্মসূচিটা চালু হতো। আর এই যে জনশক্তির এটা সর্বশেষ সংযোজন ছিল কমিউনিটি ক্লিনিক। আর এই কর্মসূচিটা সফল করার জন্য তারা সবাই সর্বাত্মকভাবে চেষ্টা করে। কর্মশক্তি বৃদ্ধি এবং কর্মসূচির চাহিদা বৃদ্ধির পাশাপাশি ইপিআই ভ্যাকসিন এবং এর যে অন্যান্য শুক্ল সরবরাহ যেমন মনে করেন সিরিঞ্জ, সুচ, যোগাযোগ উপকরণ, ভ্যাকসিন কার্ড এবং ফর্মগুলির প্রয়োজনীয়তাও বাড়তে ছিল। এই সমস্ত সম্প্রসারণের ফলে কেন্দ্রীয় ইপিআই স্তরে একটা সংকট দেখা দেয়, যেটা কিনা খুবই গুরুতর ছিল। এবং 1964 সালে নির্মিত পুরাতন যে ইপিআই ভবনটা আছে সেটা পরে সংস্কার এবং সম্প্রসারণে করা হয়। এখন আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে ক্যাম্পেইন এবং পাবলিসিটি। মানে এই ইপিআই প্রোগ্রামটা সফল করার জন্য কীরকম ক্যাম্পেইন এবং কীরকম পাবলিসিটি সেই সময় গ্রহণ করা হয়েছিল সেটা বিষয়ে আলোচনা করব। প্রথমে মনে রাখতে হবে 1985, 1980 সালে বা 1990 সালে এই দশকটাতে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো এত পপুলার ছিল না, এত চ্যানেলও ছিল না। তখন একটা চ্যানেলে ছিল বিটিভি এবং তখন যোগাযোগ করাটাও খুব কঠিন ছিল। আর এই কারণে তখন মূল যে অস্ত্রগুলো ছিল সেগুলো হচ্ছে রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্র। আর এর পাশাপাশি বিভিন্ন এনজিও আছে যারা প্রচারণাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বপ্নের শুরু সিনেমা, মা ও মণি গোল্ড কাপ ফুটবল এগুলো ছিল ইপিআই টিকাদানের পাবলিসিটির জন্য দুটো মুখ্য উপাদান। এছাড়া সকল যানবাহনে মনির স্টিকার, বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা, লাউড স্পিকারে প্রচারণা, পোস্টার লাগানো, লিফলেট বিতরণ করা সবই এগুলো নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসতেছে। এবং ইপিআই টিকার ডাক নামে একটা মান্থলি ম্যাগাজিন বের করা হতো, যা কিনা এই যে প্রোগ্রামটা সেটাকে তথ্যবহুল, জনপ্রিয় এবং মানুষের কাছে আকর্ষণীয় ছিল। এখন আপনাদের মনে হতে পারে এই মনিটাকে, এতক্ষণ ধরে আমি মনি করতেছিলাম, মনিটাকে ইপিআইকে জনবান্ধব ও জনপ্রিয় করার জন্যে একটা লোগোর দরকার হয়। আর সেটার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় নির্বাচিত হয় মনি লোগোটা। মনি হচ্ছে শিশুদের প্রতীক। এই শিশুটা ছেলেও হতে পারে অথবা মেয়েও হতে পারে। এবং লোগোতে শিশুমণিকে টিকা দ্বারা সুরক্ষিত করে শক্তিশালী লাল রিং আর 6টি প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে 6টি তীর দ্বারা
প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়। এটা এত জনপ্রিয় হয়ে ওঠে যে এই মনিলোগেটা বিভিন্ন স্বাস্থ্য এবং বাণিজ্যিক সংস্থাগুলো তাদের পণ্যগুলোতে ইউজ করে আরও জনপ্রিয় করে তোলে এবং ইপিআই প্রোগ্রামকে চারদিকে ছড়িয়ে যেতে একটা অপরিহার্য ভূমিকা পালন করে। এখন আসুন জেনে নিই এই যে ইপিআই প্রোগ্রাম এইটা সফল করার জন্য সিভিল সোসাইটি এবং প্রাইভেট সেক্টর কী ধরনের ভূমিকা পালন করেছিল। আসলে ইপিআই একটা প্রোগ্রাম যার মাধ্যমে সমাজের প্রত্যেকটা সেক্টর একত্রিত হয়ে কাজ করেছিল। টিকার চাহিদা বাড়াতে যেগুলো তাদের সামাজিক যে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আছে সেগুলো বাস্তবায়ন করেছিল। ওই সময় 4টা প্রশাসনিক বিভাগ ছিল, তার মধ্যে 2টা প্রশাসনিক বিভাগ ব্রাক এবং কেয়ারকে ভাগ করে দেওয়া হয় এবং বাকি 2টা সরকার দেখাশোনা করে। টিকাকে জনপ্রিয় করার জন্য ব্রাক যেটা করতো সেটা হচ্ছে উপ আনুষ্ঠানিক স্কুল, ক্ষুদ্র ঋণ গ্রুপ এবং নারী গ্রুপ সহ গ্রামভিত্তিক বিভিন্ন যে নেটওয়ার্ক আছে সেগুলো তারা ব্যবহার করে এবং ইপিআই প্রচারের জন্য প্রতিটি ইউনিয়নে বিপুল সংখ্যক কর্মী ব্রাক কিন্তু নিয়োগ করেছিল। আর এরই ফলশ্রুতিতে 80% কভারেজ 1990 সালে ব্রাক অর্জন করে, মানে বাংলাদেশ অর্জন করে, ঠিক আছে। এবং বেসরকারি খাতে এটা একটা উল্লেখযোগ্য ভূমিকা। বাংলাদেশে যখন ইপিআই প্রোগ্রামটা চালু হয় তখন 5টা ভ্যাকসিন ছিল: বিসিজি, ডিপিটি, ওপিভি, টিটিটি এবং মিজলস। 2003 সালে হেপাটাইটিস বি যোগ করা হয় এবং বছরের পর বছর অনেক নতুন ভ্যাকসিন বাংলাদেশে ইপিআই টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। এবং আপনি জেনে অবাক হবেন যে 11টা প্রাণঘাতী রোগ থেকে শিশুদেরকে রক্ষা করার জন্য বিনামূল্যে ইপিআই দেওয়া হচ্ছে। আমি আপনাদের সুবিধার জন্য রোগ এবং ভ্যাকসিনগুলোর নাম বলতেছি। যক্ষার জন্য দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন, পোলিওতে ওপিভি, আইপিভি ভ্যাকসিন, ডিপথেরিয়া, পারটুসিস এবং টিটেনাসের জন্য ডিপিটি, হেপভি, হিপ ভ্যাকসিন, হাম ও রুবেলার জন্য এমআর ভ্যাকসিন, নিউমোনিয়া, মেনিনজাইটিসের জন্য পিসিবি ভ্যাকসিন, হেপাটাইটিস বি এবং জাপানি এনসেফালাইটিসও দেওয়া হয়। সরকারি বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে এবং ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের মাধ্যমেও এই টিকাগুলো সরবরাহ করা হয়। এখন এই যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় এই ভ্যাকসিনগুলো সম্পর্কে আপনাদেরকে একটু সামান্য করে আইডিয়া দিই। বিসিজি বিসিজি ভ্যাকসিনটা মূলত দেওয়া হয় যক্ষার জন্য, যেটা টিবি নামে পরিচিত। টিবিটা মূলত একটা ফুসফুসের সংক্রমণ রোগ, যেটা কিনা কখনো শরীরের অন্যান্য অংশ যেমন হাড়, জয়েন্ট, কিডনি এই জিনিসগুলোকে প্রভাবিত করে এবং বাচ্চাদের মেনিনজাইটিসের কারণ হতে পারে। বিসিজি টিকাটা শিশু জন্মের পরপরই দেওয়া উচিত। পেন্টাভ্যালেন্ট সাধারণত ডিপথেরিয়া, হেপাটাইটিস বি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি এই রোগগুলোর কারণে দেওয়া হয়। ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রান্ত একটা রোগ যা কিনা শিশুর নাক, গলা এবং কখনো কখনো ত্বককে প্রভাবিত করে। হেপাটাইটিস বি লিভারকে আক্রমণ করে এবং জন্ডিসের কারণ হয়ে দাঁড়ায়। আর হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি এটা একটা মারাত্মক প্রাণঘাতী রোগ এবং এর কারণে তীব্র মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি, তীব্র তন্দ্রা ভাব, জেগে উঠতে অসুবিধা, চেতনা হ্রাস, শ্বাস নিতে অসুবিধা এই সমস্যাগুলো বাচ্চাদের হয়ে থাকে। পেন্টাভ্যালেন্টের আরও 2টা গুরুত্বপূর্ণ রোগে হচ্ছে টিটেনাস এবং পোলিওমাইলাইটিস। টিটেনাস হচ্ছে বাচ্চাদের এক ধরনের খিঁচুনি হয় এবং এই খিঁচুনিগুলো পেশিতে হয়, যার কারণে বাচ্চাদের মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে। শিশুর বয়সের 6ষ্ঠ, 10ম এবং 14তম সপ্তাহে এই টিকাগুলো দিতে হয়। এরপরে আছে পোলিওমাইলাইটিস। পোলিওমাইলাইটিস একটা প্যারালাইসিস টাইপের ওষুধ, যেটা কিনা একটা ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। এটা 0.5% ক্ষেত্রে পেশি দুর্বল করে দেয়। পোলিওমাইলাইটিস 6ষ্ঠ, 10ম এবং 14তম সপ্তাহে বাচ্চাদের পোলিওমাইলাইটিসের টিকা দিতে হয়। পোলিওমাইলাইটিসের 2টা টিকা আমি আগেই বলেছি, আইপিভি এবং পিসিভি। এখন আসি হাম এবং রুবেলার টিকা নিয়ে। হামের যেটা ব্যাপার হচ্ছে, হামও একটা ভাইরাল রোগ, এবার বাতাসের মাধ্যমে সংক্রামিত হয় এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে
এবং হামে যে সকল বাচ্চারা আক্রান্ত হয় তাদের নাক এবং গলায় শ্লেষ্মা থাকে এবং কাশি এবং হাঁচির মাধ্যমে অন্যদের কাছে ছড়িয়ে যায়। রুবেলাও একটা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ এবং রুবেলা সংক্রামিত হয় হাঁচি এবং কাশির মাধ্যমে। হাম এবং রুবেলার টিকা দুটাই কিন্তু 9 এবং 15 মাসে পূর্ণ করতে হয়। টিটেনাস টক্সয়েড, যেটা কিনা টিটেনাসের এগেনস্টে দিতে হয়, যা 15 থেকে 49 বছর বয়সী মহিলাদের জন্য দেওয়া হয়। টিটেনাস টক্সয়েড টিটেনাস ভ্যাকসিন নামে পরিচিত এবং এটা টিটেনাস প্রতিরোধ করে। পোলিও মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ সরকার যে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল সেটা আপনি জানবেন যখন আপনি শুনবেন যে 1995 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ 22টা জাতীয় টিকাদান দিবস পালন করেছে। এগুলো ছাড়াও জন্মগত রুবেলা সিনড্রোম নির্মূলে 2005 থেকে 2021 সালের মধ্যে 2 বার গোটা দেশব্যাপী 2 বার হাম এবং 2 বার হাম রুবেলা ক্যাম্পেইন আয়োজন করে বাংলাদেশ সরকার। বাহ্যিক চেহারা দেখে আপনি মনে করতে পারেন যে ইউপিআই শিডিউল একটা খুব সাবলীল প্রোগ্রাম, যেটা কিনা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে, কিন্তু আসলে ব্যাপারটা তা ছিল না। অনেক প্রতিকূলতা মাধ্যমে এই প্রোগ্রামটা সফল করতে হয়েছে। শুরুতে যেটা ছিল যে পুনরায় ব্যবহারযোগ্য সিরিঞ্জগুলো বা রিইউজেবল সিরিঞ্জগুলো ভ্যাকসিন পরিচালনার জন্য ব্যবহার করা হতো এবং এগুলোকে জীবাণুমুক্ত করার জন্য একটা ভারী বাষ্প জীবাণুনাশক এবং কেরোসিনের চুলা ব্যবহার করা হতো প্রত্যেকটা সাইটে, যেটা কিনা পরিবহন করা খুবই একটা শ্রমসাধ্য কাজ ছিল। বাষ্পের মাধ্যমে এই যে জীবাণুমুক্ত করা প্রোগ্রামটা, এটা 2004 সাল পর্যন্ত চালু ছিল। এই সকল প্রতিকূলতা অতিক্রম করে ইপিআই প্রোগ্রাম 1990 সালের মধ্যে 70% কভারেজ অর্জন করে। দেখেন, 1985 সালে যা ছিল 2%, 5 বছরের মধ্যে সেটা হয়ে গেছে 70%। এবং আরও যদি স্পেসিফিকভাবে বলা যায়, 12 থেকে 17 মাস বয়সী 86% শিশু বিসিজি টিকা নিয়েছিল, 69% শিশু ডিপিটি টিকা নিয়েছিল, পোলিও 69% শিশু নিয়েছিল এবং হামের টিকা নিয়েছিল 65% শিশু। এছাড়া 74% মা টিটি টিকার বা টিটেনাস টক্সয়েড টিকার 2টা করে ডোজ পেয়েছিল। এটা মিরাকল ছাড়া আর কি বলবেন আপনি? এখন প্রশ্ন হচ্ছে, এই যে একটা সফল টিকাদান কর্মসূচি ইপিআই প্রোগ্রাম, এটা আসলে ভবিষ্যতে কি কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে? তার আগে বলি যে বাংলাদেশ সরকার একটা তাদের পরিকল্পনায় জাতীয় টিকাদানের যে উদ্দেশ্যগুলোর কথা বলেছিল, তার মধ্যে প্রথম উদ্দেশ্য ছিল 1 বছরের কম বয়সে যে সকল শিশু আছে এবং সন্তান জন্মদান বয়সের সমস্ত মহিলাদের সম্পূর্ণ কভারেজ নিশ্চিত করা। তার মানে এখন 1990 সালে যে কভারেজটা ছিল 70%, সেটাকে 100%-এ নিয়ে আসা। এছাড়া পোলিও মুক্ত এবং এমএনটে নির্মূল অবস্থা বজায় রাখা এবং 2023 সালের মধ্যে হাম রুবেলা এবং জন্মগত রুবেলা সিনড্রোম দূর করা। নতুন এবং আরও যে কার্যকর ভ্যাকসিন আছে সেগুলো নিয়ে আসা এবং বাইরের তহবিল থেকে স্থানীয় তহবিলে যাওয়ার সময় টিকাদান ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদানগুলি যাতে টেকসই থাকে সে ব্যাপারটা নিশ্চিত করা।